সালাম দেবে সশস্ত্র সালাম। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ৭১-এর শহীদদের। কুচকাওয়াজ, বিজয় মেলা সহ দিনব্যাপী নানা আয়োজন। সাথে সাথে হরেক রকমের জিনিসপত্র আছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এখানে আসা হলো, মেলায় ঘোরাফেরা হলো। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। এছাড়াও বিভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে রয়েছে দিনব্যাপী বিজয় মেলা, কুচকাওয়াজ সহ সাংস্কৃতিক আয়োজন। বিজয় দিবস বাঙালি জাতির চূড়ান্ত গৌরবের দিন আজ। এক সাগর রক্তের বিনিময়ে এদিনে মিলেছিল স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা। বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রামের শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছিল কুচকাওয়াজ সহ নানা আয়োজন। আগে আমরা ছোটবেলায় অন্তত যেরকম দেখতাম, যেরকম ভাবে উদযাপন করা হতো, এখন হয়তো সেই জিনিসটা নেই। নতুন প্রজন্ম যারা আছে, ছোট বাচ্চারা, তারা যাতে আমাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা, এরপর ফুল দেন প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। সিলেটে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। আমরা এমন একটি বাংলাদেশ আসলে দেখতে চাই যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, কোনো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে প্রত্যেকেই একটি সুন্দর, সুস্থ, মানবিক, সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারবে। ১৯৭১ সালে যারা আমাদের মুক্তিযুদ্ধ করেছেন, তাদের জন্য আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের গিয়ে পবিত্র কর্তব্য। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন ছিল বরিশালেও। শহীদ মিনারে ঢল নামে সকল শ্রেণী পেশার মানুষের। বর্ণাঢ্য আয়োজন রাজশাহীতে। শহীদ মিনারের প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা তাদের। ৩১ বার তোপধ্বনিতে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় কুমিল্লায়। সূর্য সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজের সকল স্তরের মানুষ। রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। ঢল নামে অসংখ্য মানুষের। ছিল কুচকাওয়াজ, ডিসপ্লে সহ নানা আয়োজন। ঢাকার নবাবগঞ্জ, দোহারেও নানা আনুষ্ঠানিকতা। বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জেও বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। শিশু কিশোরদের সংগঠনের উদ্যোগে হয় পতাকা র্যালি। এছাড়াও দেশের প্রতিটি জেলায়, গ্রামেগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, বিজয় দিবস উদযাপনের খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই বরিশালে যেতে চাই, সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনী চলছে। সঙ্গে আছেন কাউসার হোসাইন। কাউসার, প্রদর্শনী শুরু হয়েছে কিনা, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? শাওন, মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ অধম্য বেলা ১২টা থেকেই প্রদর্শনী শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এবং জাহাজটি উন্মুক্ত করে দেওয়ার পরপরই কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, পর্যায়ক্রমে আসছেন এবং জানার চেষ্টা করছেন যে যুদ্ধ জাহাজ কিভাবে পরিচালিত হয় বা কিভাবে কমান্ড আসে, কিভাবে শত্রুপক্ষকে মোকাবেলা করা হয়। এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকেও
খুঁটিনাটি জিনিসগুলো বলে দিচ্ছেন। এবং এই সামনে যে গানটি দেখা যাচ্ছে এইটির নাম আসলে 37 মিলিমিটার গান, এবং এটির দূরত্ব অর্থাৎ 235 মিটারের মধ্যে কোনো শত্রুপক্ষ আসলে সেটি এই গানটির মাধ্যমে প্রতিহত করা হয়। এবং নৌবাহিনী বলছে একই সময়ে 180 থেকে 400 রাউন্ড গোলা ছোড়া যায় এই জাহাজ থেকে। এবং এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে 2013 সালের 26 ডিসেম্বর, এবং সেই থেকে কিন্তু তারা এই জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এবং মূলত এই জাহাজটি সাগরে আমাদের যে সীমানার রয়েছে বা সেই সীমানায় পেট্রোলিং করে থাকেন, যাতে শত্রুপক্ষ বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে না পড়ে, এবং সেই শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য এই জাহাজটি পেট্রোলিং করেন বঙ্গোপসাগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং আজ যেহেতু বিজয় দিবস, এবং বিজয় দিবস উপলক্ষে এই জাহাজটি সাধারণ মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেহেতু আসলে নৌবাহিনীর জাহাজ সাধারণ মানুষ চাইলেই এটি আসলে পরিদর্শন করতে পারে না বা দেখতে পারে না। আজ বিজয় দিবস উপলক্ষে কিন্তু সেই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, এবং সেই সুযোগটিকে কাজে লাগিয়ে কিন্তু সাধারণ মানুষ এই জাহাজে আসছেন। এবং বিকেল 4টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এবং যারা নৌবাহিনীর কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন যে বরিশাল ছাড়াও খুলনা, চট্টগ্রামও কিন্তু এই একই ধরনের প্রদর্শনী চলছে। এবং বিকেল 4টা পর্যন্ত যারাই এখানে আসবেন প্রত্যেকেই এই জাহাজটি পরিদর্শন করতে পারবেন, এবং কিভাবে যুদ্ধজাহাজ পরিচালিত হয়, কারণ এটি কিন্তু কৌতূহলের বিষয়। আসলে সাধারণ মানুষ কিন্তু জানেন না, কিন্তু সেটি কিন্তু আসলে তারা জানার জন্য আসছেন কিভাবে যুদ্ধ। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। একটু রংপুরে যেতে চাই, সহকর্মী মাজহারুল মান্নান সঙ্গে আছেন। মাজহার, বিজয় দিবস উপলক্ষে কি কি আয়োজন চলছে রংপুরে? এখনকার যে জায়গাটিতে আমরা আছি, রংপুর জেলা স্কুল মাঠ, এখানে বিজয় মেলা বসানো হয়েছে। যদিও এখনো মেলাটি উদ্বোধন হয়নি, এখানে বিভাগীয় কমিশনার মহোদয় আসবেন এবং উদ্বোধন করবেন। তার আগেই কিন্তু মেলায় লোকজন এসেছেন, বিশেষ করে শিশু কিশোর যারা, তারাও এসেছেন, অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে এসেছেন। আজ সারাদিনের যদি সিনারিওটা বলি, যে 6:42 মিনিটে সূর্যোদয়ের সাথে সাথেই যে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল, সেই শহীদ মিনারে বিভাগীয় কমিশনার, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, ডিআইজি এবং পুলিশ কমিশনার, ডিসিএসপি সহ অন্যান্য যারা আছেন, তারা প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন, শ্রদ্ধাঞ্জলি জানান শহীদদের প্রতি। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপরে যেটি করা হয় সেটি হচ্ছে যে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখন সেখানে হাজার হাজার মানুষের ভিড়, পদচারণা আছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সেখানে তারা যাচ্ছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ব্যক্তিগতভাবে পরিবার নিয়েও লোকজন এসেছেন। এরপর সকাল 9টায় কুচকাওয়াজ শুরু হয় স্টেডিয়ামে। কুচকাওয়াজের পাশাপাশি সেখানে ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং 43টি বিভিন্ন সংস্থা সেখানে অংশ নেন এবং 5টি স্কুল সেখানে ডিসপ্লেতে অংশ নেন। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে 11টায় শুরু হয়েছে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং যারা মুক্তিযোদ্ধা জীবিত আছেন, যারা আহত আছেন, পঙ্গু আছেন, তাদেরকে নিয়ে করা হয়েছে সংবর্ধনা সভা। এবং এখন এই বিজয় মেলাটি 3 দিন চলবে এবং 120টি স্টল এখানে আছে এবং শিশু কিশোর সহ অন্যান্য যারা আছেন তারা সবাই আসছেন। আজকে রংপুরের যে জায়গা থেকে আমরা যেখানে কথা বলেছি, তারা যেটা বলবার চেষ্টা করেছেন যে গণতান্ত্রিক উত্তরণের পথে যে বাংলাদেশ এগুচ্ছে 12 ফেব্রুয়ারি, সেই জায়গাটি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সমৃদ্ধ এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণ যেন করা যায়, সেটি তারা প্রত্যাশা করছেন। একই সাথে ওসমান হাদির উপর যে হামলাটি হয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামিরা। এমন তথ্যে তোলপাড় ওই সীমান্ত এলাকা। বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর সিসিটিভির ফ্রেম ধরে ধরে যাত্রাপথ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশন। এরপর আততায়ীদের যাত্রা আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ। কিন্তু ময়মনসিংহ পৌঁছানোর পরই সবচেয়ে বড় প্রশ্ন, ওসমান হাদির উপর হামলাকারীরা কোন পথে, কিভাবে সীমান্ত পেরিয়ে পালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ধারা বাজার এলাকায় প্রাইভেট কার রেখে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তির বাইকে চড়ে ভুটিয়াপাড়ার দুর্গম সীমান্তে যায় 2 সন্দেহভাজন। এরই মধ্যে সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে বিজিবি। এবার হালুয়াঘাট সীমান্ত অনুসন্ধান যমুনা নিউজের, জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ।
ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারা বাজারের এই ফিলিং স্টেশনের আশপাশেই প্রাইভেট কার থামিয়ে ফিলিপস নাল নামে এক ব্যক্তির বাইকে সীমান্ত এলাকায় যায় দুই ব্যক্তি। এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ আসছিল, এরা সিসি ক্যামেরা চেক করবো, আমরা একটু সিসি ক্যামেরা চেক করবো, এই আসে সিসি ক্যামেরা চেক করে তার বাইরে গেছে। যাদেরকে এখানে দেখছে যে আসছে বা যাদেরকে খুঁজছে কয়টার দিকের ঘটনা? এই 11টার কথা বলছে। হালুয়াঘাট সদর পার হয়ে সীমান্তের পথে দুর্গম এলাকায় যানবাহন চলাচল সীমিত। এক পর্যায়ে হেঁটে যেতে হয় ভারত সীমান্তে। লক্ষ্য ফিলিপের বাড়ি। সীমান্ত লাগোয়া এই এলাকাটির নাম ভুটিয়াপাড়া। এখান থেকেই দেখা যায় কাঁটাতারের বেড়া। এদিক দিয়ে অপরাধী পালিয়ে যাওয়ার খবরে থমথমে পরিস্থিতি এলাকা জুড়ে। এটা গতকাল থেকে শুনছি, আগে শুনি নাই, গতকাল রাত থেকে শুনছি যে ফিলিপে নাকি এসব কাজ করছে, লোক আনছে আর না ভারতে পাচার করছে। যারা বলে লোক পাচার করে একটু কি জানি, অনহুনি যে ডাকার লোক পলাইছে এই ফোন তো আমরা জানি আর কি। দুর্গম এলাকায় 4 কিলোমিটার পায়ে হেঁটে দেখা মেলে ফিলিপের বাড়ির। ঢাকা থেকে আসা দুই ব্যক্তি এখানেই আশ্রয় নেয় এমন সন্দেহে শনিবার অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু পরিবারের দাবি কোনো অপরাধের সাথে জড়িত নয় ফিলিপ। ঢাকায় নাকি কারে উসমান হাজি না, ওরে নাকি গুলি করছে, যে গুলি করছে ওরে নাকি পার করেছে, এরকম সন্দেহজনক খুঁজতেছে ওরে। আমরা তো জানি না কি হয়েছে না হয়েছে, আমাদের মোবাইলে তখন আমরা এমবি ছিল না, তাই দেখতে পারি না কি হয়েছে। হঠাৎ করে রাতে আসছে 1টা নাগাদ, আয়সা জিজ্ঞাসা করতেছি সঞ্জয় কোথায়, সঞ্জয় কোথায়। আমার ভাই এসবের মধ্যে জড়িত, আমরা এটা বিশ্বাস করি না। বিজিবি বলছে ধারাবাজার থেকে যে মোটরসাইকেলে অপরাধীদের সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার কথা সন্দেহ করা হচ্ছে, সেই বাহনটি ভুটিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। তবে সন্দেহভাজন যে দুজন এই এলাকায় এসেছে তারা উসমান হাদি হত্যার চেষ্টার আসামি কিনা কিংবা তারা আদৌ সীমান্ত পাড়ি দিয়েছে কিনা তা এখনো নিশ্চিত না বিজিবি। নালিতে বাড়িতে যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন আমি লিড করেছি। ফিলিপস নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে, এই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। রাত 8:30 থেকে 9টার ভিতরে কিন্তু আমরা অলরেডি অগমেন্ট করে ফেলেছি বর্ডার রোড এলাকাগুলোতে। যত যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলোকে চেকিং করা এবং একই সাথে সীমান্তর যে সম্ভাব্য রুটগুলো আছে অধিকাংশ রুটগুলোকে আমরা তখন ব্লক করে দিতে পেরেছি। এই যে কালভারটি দেখা যাচ্ছে দুইটি সুড়ঙ্গের মতো, ধারণা করা হচ্ছে এদিক দিয়েই দুইজনকে পাচার করা হয় ভারতে। ঠিক এই কালভার্টের ঠিক পাশে এই প্রায় 200 থেকে 300 গজ দূরেই হচ্ছে যে বাড়িটি এখানে রয়েছে, এটি হচ্ছে ফিলিপের বাড়ি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে আসলেই উসমান হাদির উপর হামলাকারীরা এদিক দিয়ে পালিয়েছে কিনা বা যারা এদিক দিয়ে বর্ডার ক্রস করেছে তারা সেই অপরাধীরা কিনা সেটি জানার একমাত্র মাধ্যম এখন ফিলিপ। তাই ফিলিপকে খুঁজছে সকল আইন শৃঙ্খলা বাহিনী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ঝুঁকিতে থাকা প্রার্থী এবং রাজনৈতিক নেতাদের তালিকা তৈরি করছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। এরপর তাদের কিভাবে নিরাপত্তা দেয়া হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। পাশাপাশি এখন থেকে নির্বাচন পরবর্তী 7 দিন পর্যন্ত থানা পুলিশকে ব্যারাকের বাইরে অর্থাৎ মাঠ পর্যায়ে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। গেল 5 নভেম্বর খন্দকার পাড়ায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। 1.5 মাস পর নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। এই দুটি ঘটনার পর উদ্বেগ আতঙ্ক ভর করে চট্টগ্রামের প্রায় সব দলের প্রার্থী ও নেতাদের মধ্যে। বিষয়টি জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এরই প্রেক্ষিতে বেশি ঝুঁকিতে থাকা প্রার্থী এবং রাজনৈতিক নেতাদের তালিকা তৈরি এবং তাদের নিরাপত্তা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। প্রার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে কিংবা প্রার্থীদের ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের উপরে যে ঝুঁকি আছে সেই ঝুঁকি বিবেচনায়
যদি আমাদেরকে ওই তাদের জন্য ইন্ডিভিজুয়ালের জন্য যদি আপনার ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশি প্রোটেকশন দেওয়ার বিষয় আসে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর উপর ঝুঁকি বেশি আছে কম আছে ইত্যাদি, কোন দলের প্রার্থী ইত্যাদি, ওগুলো ওখান থেকে একটা ফাইনাল করে আমাদেরকে পাঠালে আমরা একটা লিস্ট করব। দুইটা লিস্ট করে শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত নেব কাকে কাকে সত্যি সত্যি আপনার পুলিশি নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে। যে কোনো কর্মসূচির বিষয়ে থানাকে আগেভাগে জানানো, পুলিশের সাথে সমন্বয়েরও তাগিদ দিয়েছে সিএমপি। থানা পুলিশের দৈনন্দিন কর্মপরিকল্পনায়ও কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। আগে কি ছিল, থানা ফাঁড়ি ইত্যাদিতে রেগুলার ডিউটিতে লোক ছিল, আর বেশি সংখ্যক লোক স্পেশাল আর্ম ফোর্স বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের ফোর্সে ব্যারাকে থাকতো। এখন ব্যারাকের ফোর্স থাকবে কম। আমার ইলেকশন শেষের 7 দিন পর্যন্ত আমার ম্যাক্সিমাম ফোর্স, বেশিরভাগ ফোর্সে আপনার ডেপ্লয়েড অবস্থা থাকে। আতঙ্ক কমাতে ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। যে ঘটনাগুলো ঘটতেছে, যে চিটংয়ে শীর্ষ সন্ত্রাসীরা গুলি করলো একজন প্রার্থীকে, ঢাকায় হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে মেরে ফেলার জন্য একেবারে টার্গেট করে মাথায় গুলি করলো এক্সপার্ট লোক দিয়ে, তো এগুলো তো শীর্ষ সন্ত্রাসীদেরকে এই মুহূর্তে ছেড়ে দেওয়ার কারণে বা গ্রেফতার না করার কারণে, অস্ত্র উদ্ধার না করার কারণে এগুলো হচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় পরিবারের কাছে শেষবারের মতো পাঠানো তার একটি হোয়াটসঅ্যাপ অডিও এখন হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার। আমি যদি পয়রা যাই এখান থেকে না যেতে পারি, তাহলে আমার ছেলে দেখে রাখিস, আমার ছেলে ছোট ভাইয়ের মতো দেখে রাখিস। এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে, আমি হয়তো জীবিত নাও ফিরতে পারি, আমার ছেলেটাকে দেখে রাখিস। গুরুতর আহত হওয়ার পর অডিও বার্তায় এমন কথাই বলেছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়েন সৈনিক চুমকি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় 700 কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বয়স দেয় যে বাবা তুমি আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি, আর তুমি আমার বাবা মাকে দেখে রাখো। যেদিন ওইখানে যে হামলাটা ঘটে সেই দিন রাত 10টার দিকে আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানটাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখো। আইএসপিআর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। বাবা মায়ের 4 মেয়ের মধ্যে সবার ছোট তিনি। সংবাদ শোনার পর থেকেই উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায় সময় কাটছে পরিবারের। আমার মেয়ে দেশে ফিরে আসুক, আমার আর মিশনের দরকার নেই। যারা গেছে তারা জানি, সবাই জানি মায়ের মুহূর্তে বুকে ফিরে আসে। চুমকির স্বামী মোহাম্মদ ইকরামুল হোসেনও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান 2 বছর বয়সী ছেলে ইরফান। গেল 7 নভেম্বর শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে দেশ ছাড়েন চুমকি। আমরা বলতাছি যে আল্লাহ ওর 2 বছর একটা বাচ্চা, আল্লাহ জানে ওরে ভালোভাবে সুস্থ করে জানি দেশে আনি। পরিবারের একটাই চাওয়া, সরকার যেন চুমকি সহ আহত সকলের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজনে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান স্বজনরা। রাষ্ট্রদূতের কাছে, সবার কাছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।